নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। 6 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। শ্রীভূমি থেকে ভাঙা যাওয়ার সময় বাইক চালকের বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়। 6 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। শ্রীভূমি থেকে ভাঙা যাওয়ার সময় বাইক চালকের বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থলে নিহত বাইক চালকের নাম ফজল আহমেদ, সঙ্গে গুরুতর আঘাত পাওয়া বাইক আরোহী জাবির আহমেদ। দুর্ঘটনা সংঘটিত হওয়া বাইকের নম্বর AS10G8516। বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঙ্গে গুরুতর জখম হওয়া বাইক আরোহী জাবির আহমেদকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। হঠাৎ দেখলাম একটা শব্দ করছে। শব্দ করার পরে আমরা একটু ওদিকে দূরে গেছি। যাওয়ার পরে দেখছি একটা বাইক ওদিকে গিয়া একদম একটা ছেলে একদম মাথার খুবই বেশি রক্ত, আর আরেকটা ছেলে রোডের মধ্যখানে পুরা বেশি অবস্থা খারাপ। এরপরে আমরা প্রয়োজনে মিলিয়ে ওই যে একটা ছেলে যেটা বাইকের কিনারে ছিল ওটারে আমরা উঠাইয়া হসপিটালে পাঠাইছি। আর অন্য যে ছেলেটা আসলো মধ্যখানো এটা জায়গাতে স্পট ডেড হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা আমরা যেখানে আসলে তার কাছে লইছিল, আর তারা কইছে যে বাইকটা আইছে আওয়ার পরে ওখানে ব্রেক বাইকটা পশ্চিম দিক থেকে না পূব দিকে আইছে, আমি পুরা ক্লিয়ার নাই। তো আওয়ার পরেও এখানে তারা আমি কি বলছি শব্দ করছে, শব্দ হইয়া আমরা দৌড়াইয়া গেছি। একজন মারা গেছে আর একজন অবস্থা খুবই মারাত্মক ইনজিওর্ড। তখন আমরা তারা উঠাইয়া একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছি। সোনাইয়ে অসম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই বিধান পরিষদের উদ্যোগে অসম গণ পরিষদ তথা এজিপির 41তম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপন করা হয়। সোনাইয়ে অসম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস উদযাপন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই বিধানসভা পরিষদের উদ্যোগে অসম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপন করা হয়। দিনটির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা সম্পন্ন করেন এজিপি সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা লস্কর সহ অন্যান্য বিশিষ্ট নেতাকর্মীরা। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলের প্রয়াত নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর অতিথিদেরকে বরণ করা হয়। অনুষ্ঠানে দলের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের পথ চলা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। কংগ্রেস ও এআইইউডিএফ এর তীব্র সমালোচনা করে বলেন, আগামী 2026 সালের নির্বাচনে সোনাই বিধানসভা আসনে এজিপির বিধায়ক চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজিপি সোনাই পরিষদের সহসভাপতি নাজির হোসেন বরবুইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সচিব জমিল আহমেদ বরবুইয়া। এবং জেলার ভিত্তিতে এই প্রোগ্রামটা করার জন্য তাই আমরা এখানে সোনাই সমষ্টিতে কর্মী সব এক হয়ে দলের বিভিন্ন পদাধিকারী আমরা সবাই এক হয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণ পরিষদ দলের জন্ম বিশাল বড় একটি 6 বছরের আন্দোলনের পরে জন্ম হয়েছিল। তার সঙ্গে 855 যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, আসামের জনগণের জন্য, আজকের দিনেও সেই 855 যারা ছিলেন আসামের লোক, ওদের রক্ত এই আসামের বুকুতে আজকের দিনও জীবিত আছে। আজকে আমি যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন বরাকভ্যালিতে, আমি আজকে ওনাদের কথা অনেক আমার মনে পড়েছে। যে প্রাক্তন মরহুম শহীদুল আলম চৌধুরী, মরহুম আনোয়ার হোসেন লস্কর,
এবং জয়প্রকাশ তিওয়ারি থেকে নিয়ে অনেক অবদান রয়েছে এই দলের প্রতি। সো আজকে সবার কথা অনেক মনে পড়লো আমাদের, আমরা সবাইকে আজকে অনেক মিস করলাম, আমি এটাই বলবো। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে, কারণ প্রতিষ্ঠা দিবস অসম গণপরিষদের দলের জন্য এবং কর্মীদের জন্য অনেক বড় কথা আজকে আমাদের জন্য, কিন্তু জুবিনদার জন্য যে আমাদের যে ভালোবাসা সবার, জুবিনদার জন্য আজকে এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়। আমি জুবিনদার জন্য একটা কথা বলতে চাই যে জুবিনদা শুধু একজন ভালো সিঙ্গার ছিলেন না, অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন, অনেক কিছু আমাদেরকে যাওয়ার সময় শিখিয়ে গিয়েছেন। এবং জুবিনদার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, জুবিনদা আমাকে বলেছিলেন যে ভালো মানুষ এবং ভালো লিডার আজকের দিনে অনেক কম, আর বরাকবেলির ভিতর থেকে একজন মাইনরিটি ফ্যামিলি থেকে তুমি পলিটিক্সে এসেছো, আমি তোমাকে দেখে অনেক সারপ্রাইজ, এবং আমি আশা রাখি যে তুমি একদিন নিশ্চয়ই সাফল্য হবে, শাইন করবে। আমার বেস্ট উইশেস তোমার সঙ্গে আছে। সেই কথা আমার আজকের দিনও মনে আছে জুবিনদার। আমি ভাবি এটা জুবিনদার শুধু কথা ছিল না, উনার ব্লেসিংস, উনার দোয়া এবং আশীর্বাদ আমার সঙ্গে আছে। অসম গণপরিষদ দলের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গিয়ে আগামী দিনে কিভাবে আমরা দলকে আরো শক্তিশালী করতে পারি এবং 2026-এ সোনাই সমষ্টি কিভাবে অসম গণপরিষদ দলের দখলে থাকতে পারে সেটা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জুয়ার আড্ডা থেকে আটক রামকৃষ্ণনগর চক্র বিষয় কার্যালয়ের বড়বাবু সহ অন্য 4 জন, জনগণ আটক করে সমঝে দেয় পুলিশকে। জুয়ার আড্ডা থেকে আটক রামকৃষ্ণনগর চক্র বিষয়ক কার্যালয়ের বড়বাবু সহ অন্য 4 জন, জনগণ আটক করে সমঝে দেয় পুলিশকে। অভিযোগ মতে রামকৃষ্ণনগরের একটা বাসগৃহে দীর্ঘদিন থেকে অবৈধভাবে জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। পরবর্তীতে স্থানীয় জনগণ রাতের দিকে একত্রিত হয়ে জনৈক ঘোষের বাসগৃহ ঘেরাও করে ঘরে প্রবেশ করে দেখা যায় কয়েকজন লোক তাস খেলার সঙ্গে মদ্যপান করছে। পুলিশের বিশাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হওয়া একজন হলো রামকৃষ্ণনগর চক্র বিষয়ক কার্যালয়ের বড়বাবু প্রকাশ ছাকাছ্যাপ, আর এনচিয়াগ মাধুই ঘোষ, আব্দুল জলিল ও ঘরের মালিক অমিত ঘোষ। স্বর্ণালঙ্কার কেনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসলো শ্রীভূমি শহরের খান জুয়েলার্স। ধনতেরস উপলক্ষে স্বর্ণালঙ্কারের মজুরিতে বিশেষ ছাড় রাখছে খান জুয়েলার্স। তাছাড়া রয়েছে সেখানে কেনাকাটায় বাম্পার অফার। এবার স্বর্ণালঙ্কার কেনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসলো শ্রীভূমি শহরের খান জুয়েলার্স। ধনতেরস উপলক্ষে স্বর্ণালঙ্কারের মজুরিতে বিশেষ ছাড় রাখছে খান জুয়েলার্স। তাছাড়া রয়েছে সেখানে কেনাকাটায় বাম্পার অফার।
জুয়েলার্সে সকলের স্বাগত জানাই। আগামী 18 তারিখ ধনতেরস, আমরা ধনতেরস উপলক্ষে এক মাসের আমরা একটা 18 অক্টোবর থেকে আরম্ভ করি 18 নভেম্বর অবধি এক মাস ব্যাপী একটা আমরা বিশাল ডিসকাউন্ট, কেনাকাটার উপরে ডিসকাউন্ট একটা আয়োজন করছি। আমরা গোল্ড জুয়েলারির উপরে মেকিং চার্জে 40% ডিসকাউন্ট থাকবো, আমরা সিলভার জুয়েলারির উপরে 50% ডিসকাউন্ট থাকবো এবং ডায়মন্ড জুয়েলারির উপরে 10% ডিসকাউন্ট থাকবো। তাছাড়াও প্রত্যেক কেনাকাটার উপরে আমরা একটা গিফট কুপন দিব। এই গিফট ভাউচারের উপরে যে কোনো একজন লাকি গিফট কুপন ওনার একটা হন্ডা অ্যাক্টিভা স্কুটি পাইব। তো এছাড়াও প্রত্যেক কেনাকাটাতে অবশ্যই একটা গিফট থাকে আমরা এখানে সবসময় খান জুয়েলার্সে। তাছাড়াও যেভাবে সোনার দাম বাড়তেছে এটা মাথায় নিয়ে আমরা একদম লাইট ওয়েট কালেকশন থেকে আরম্ভ করিয়া একদম হেভি ওয়েট কালেকশন প্রত্যেকটা জিনিস আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা যে প্রত্যেক রকমের প্রত্যেক বর্গের মানুষের লিগা জিনিস আমরা রেডি করছি। আপনারা আইন এই ডিসকাউন্টের লাভ উঠাইন। আমরা পুরো 18 অক্টোবর টু 18 নভেম্বর অবধি আমরা এই ডিসকাউন্ট চলবো। ওয়েডিং সিজনও আমরা কভার করবো ধনতেরসের সাথে সাথে। আপনারা আপনার পাশে থাকবেন। ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। সরকারের তরফ থেকে হওয়া পাতারকান্দিতে উচ্ছেদ অভিযান কোনোভাবেই মেনে নিতে পারছেন না বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী। সরকারের তরফ থেকে হওয়া পাতারকান্দিতে উচ্ছেদ অভিযান কোনোভাবেই মেনে নিতে পারছেন না বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী। সরকারের এই উচ্ছেদের বিরুদ্ধে একটি মন্তব্য করলেন তিনি সংবাদ মাধ্যমে। তিনি বলেন, যাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে ন্যায় দিতে বামপন্থী দল তথা বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী সদা প্রস্তুত। নিয়ে কি বলবো, সমস্ত ভারতবর্ষের দিকে তাকালে আটকে উঠতে হয়। উত্তরপ্রদেশের বুলডোজার, আসামে হাজার হাজার বিঘা জমি হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বিভিন্ন জায়গাতে উচ্ছেদ চলছে। তো প্রশ্ন হলো, বরাক উপত্যকাতে হয়নি প্রথম, তো এই অঞ্চলে বরাক উপত্যকাবাসীর কাছে আমার কিছু বক্তব্য থাকবে যে আজকে যে এই যে উচ্ছেদ, এই উচ্ছেদ কিসের জন্য হচ্ছে? সরকার বলছেন, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী, যে খাস ল্যান্ড যারা বসবাস করবে অতি সত্বর তাদেরকে উচ্ছেদ করা হবে বলে হুমকি দিয়ে গেছিলেন। 1 মাসের ভেতরেই তার বক্তব্য, তার
যে কথা দিয়ে গেছিলেন সেই কথাটা রক্ষা করলেন। তো আমি হেমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করব, খাস ল্যান্ডে যারা বসবাস করছে 40 বছর 50 বছর আগে থেকে এখানে, এর আগে তো কংগ্রেস সরকারে আপনিও ছিলেন সরকারে, বারবার আবেদন নিবেদন করে জায়গার নামজারি হলো না কেন? তাদেরকে পাট্টা দেওয়া হলো না কেন? আজকে যে খাস ল্যান্ড সরকারের যারা বসত বাড়ি বানিয়ে এখানে আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ কি ছিল? সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল শুধু নোটিশ না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এছাড়া বুলডোজারে ঘর ভাঙা, আজকে যে ঘরটা ভাঙলো সেই ঘরের যে গার্জিয়ান, তার সাথে তার ছেলে মেয়ে তার স্ত্রী নিয়ে তারা বসবাস করছেন, এটা অমানবিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী। আমি বরাক উপত্যকা যারা বাংলা ভাষাভাষী যারা আছে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো বিজেপি করেন, হিন্দুত্ববাদী দল করেন, তাহলে এইখানে যে লোকগুলা যে আজকে তাদের যে আর্তনাদ, সেই আর্তনাদকে আপনারা দেখতে পাচ্ছেন না? কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, লোকসভা নির্বাচনে বাষ্প ভর্তি করে তারা ভোট দিয়েছিল আপনাদেরকে, আপনাদের প্রার্থী নির্বাচনে নির্বাচিত হয়েছিল। আমি এই যে ঘটনা, দুয়ালিয়ার ঘটনা, আমি এই নিয়ে আসাম হাইকোর্টের বলিষ্ঠ আইনজীবী কৃষ্ণ গগৈর সাথে একটু কিছুক্ষণ আপনারা আসার আগে আমি তার সাথে ফোনে আলোচনা করেছিলাম। বলছেন এই জায়গার ডিটেইলস গুলো তাদের কাছে পাঠানোর জন্য। আমি হাফিজ রশিদ আহমেদকে ফোন করছিলাম, কিন্তু সেই ফোন যাচ্ছে না, হয়তো কোনো জায়গাতে সভা সমাবেশে আছেন। তো এই ব্যাপারে আমরা চুপ করে বসে থাকবো না। বরাক উপত্যকার আমরা বাস করি, আমাদের কিছু দায়বদ্ধতা আছে। আজকে তাদেরকে যাদের ঘর ভেঙেছে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই আমাদের কাছে, শুধু এই নিয়ে প্রতিবাদ করতে পারি। সেইটা অমানবিক কার্যকলাপ ঘটেছে। যারা বছরের পর বছর এখানে তারা বসবাস করছেন, আজকে তারা দিশেহারা, কোথায় যাবেন? সমস্ত দরিদ্র পরিবারের লোকরা বহু বছর আগে থেকে আবেদন নিবেদন করেও তারা জায়গার পাট্টা পাননি, জায়গার নাম জারি করাতে পারেননি। তাহলে এই যে জমিগুলা খালি করা হচ্ছে, এই জমিগুলা কাকে দান করা হবে? আমরা তো দেখেছি ব্রহ্মপুত্র উপত্যকাতে যে জায়গাগুলা দান করা, যে ঘর দরজা ভেঙে যেগুলা দখল করা হয়েছে, বুলডোজার দিয়ে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলা আদানি আম্বানি তাদের হাতে দেওয়া হয়েছে। তাহলে তাদের কি এখানে এই জায়গাগুলো কি তাদেরকে দেওয়া হবে? আজকে বিজেপিকে আমি বলছি, আপনাদের সরকারের আয়ু আর বেশি দিন না। আগামীতে দেখবে জনগণ তার বিরুদ্ধে মতামত পোষণ করবে। বরাক উপত্যকা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। নেই কোনো উন্নয়ন, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবকিছু কোটি কোটি টাকা স্যাংশন হয়, টাকাগুলা লুটে লুটে খাচ্ছে সেই সরকারের লোকরা। আজকে তার দারোয়ানকে, আসামের দারোয়ান হেমন্ত বিশ্ব শর্মা,
আপনার বাড়িতে যদি কোনো দারোয়ান রাখেন আর রাত্রেবেলা যদি চুরি হয়, পরের দিন এই দারোয়ানের চাকরি থাকবে না। আপনাকে বুঝতে হবে হয়তো রাত্রেবেলা ঘুমিয়ে আছিল, এই সুযোগে চুরি করে নিয়ে গেছে, তার চাকরি থাকবে না। কিন্তু বহাল তর্কীয়তা এখনো হেমন্ত বিশ্ব শর্মা আছে, আগামী দিনে থাকবেন কি থাকবেন না, না থাকার সম্ভাবনাই আমরা দেখছি প্রবল। তো আমি দুয়ালিয়া অঞ্চলের জনগণের উদ্দেশ্যে বলছি, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি করি, আমরা আপনাদের পাশে আছি। আপনারা নিজে থেকে যদি কোনো ধরনের সহযোগিতার দরকার হয় আপনারা আসবেন, আমরাও আপনার সাথে যোগাযোগ রাখবো। এইটা নিয়ে হাইকোর্টের একটা কেস ফাইল করতে হবে। আপনাদের যেসব নথিপত্র আছে, এইমাত্র আমি ফোন করেছিলাম, ওনারা বলছেন যেসব দীর্ঘদিন থেকে বসবাস করছেন, অনেকেই বারবার চেষ্টা করেছেন জায়গা নামজারি করার জন্য, সেই কাগজগুলো যদি থাকে তাহলে আপনারা নিয়ে আসবেন, আমরা যথাযথ ব্যবস্থা করব আপনাদের জন্য, আপনাদের পাশে আমরা। জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, হরিনগর, সুভাষনগর ও জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে মঙ্গলবার বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে অতি সত্বর সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর, হরিনগর, সুভাষনগর ও জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে মঙ্গলবার বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে অতি সত্বর সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। ভুক্তভোগী জনগণ জানান, শিলচরের রংপুর এলাকা থেকে বাস চলাচল করায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এতদ অঞ্চলের মানুষ, কারণ রংপুরে বাস স্ট্যান্ড ও শৌচালয়ের ব্যবস্থা না থাকায় ইতিমধ্যে মহিলা ও যুবতীরা নানা ধরনের সমস্যা ভোগ করছেন। বিষয়টি নিয়ে এলাকার জনগণ কাছাড় কলেজের পাশে থাকা স্ট্যান্ডের যাত্রীবাহী বাসগুলো জনগণের সুবিধার্থে ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য পূর্বীয় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং দুর্গাপূজার পর বিষয়টিতে সিদ্ধান্ত নেবে বলে কথা দিয়েছিলেন জেলা শাসক। মঙ্গলবার এলাকার জনগণ ফের জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি ওনার নজরে তুলে ধরেন এবং জেলা পরিবহন বিভাগের তরফে প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেওয়ার পর গোটা বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে স্থানীয়দের আশ্বাস দেন জেলা শাসক মৃদুল যাদব। প্রশাসনের আশ্বাস পেয়ে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার জনগণ খুশি ব্যক্ত করে জেলা পরিবহন আধিকারিককে অতি সত্বর জেলা প্রশাসনের হাতে রিপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছেন। যে আমরা শিলচর কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে, এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এটাকে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে 14/10/2025 ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি। দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন। অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট। এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্বর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব এবং এই রিপোর্টটা পাওয়ার পরবর্তী সময়ে আমাদের বাসগুলা কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা এটা ব্যবহার করতে পারবে না। এখানে কোনো স্ট্যান্ড না, এটা রাস্তার উপরে বাস রাখিয়া প্যাসেঞ্জারের তুলা নামানো করা হয়, এতে খুব অসুবিধা। এখানে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে আর আমাদেরকে অতিরিক্ত 20 টাকা 40 টাকা বহন করতে লাগে। আমাদের অটোতে শিলচর শহর থেকে আবার রংপুরে যেতে লাগে 20 টাকা দিয়ে যাওয়া এবং আসা, এই ব্যাপারে আমাদের 40 টাকা খরচ হয় অতিরিক্তভাবে এবং এইখানে কোনো বাথরুম না থাকায় আমরা খুব অসুবিধা ভোগ করি।
আমরা এই যে স্ট্যান্ডটা রংপুর থেকে ব্যবহার করা হইতেছে, এখন বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে গিয়া। এক সময় প্রচুর বাস 40-50টা বাস ছিল, এখন কমিয়া প্রায় 15-16টার মতো বাস আছে। অতএব বাসের সংখ্যা খুব কমে গেছে গিয়া। জনসাধারণ যে প্যাসেঞ্জার, আগে প্যাসেঞ্জারও অনেক সংখ্যায় ছিল, কিন্তু এখন প্যাসেঞ্জারও খুব কমছে। ইলেকট্রিক অটো বাইরে হয়, ইলেকট্রিক অটো ব্যবহার করি, এখন প্যাসেঞ্জারের সংখ্যাও খুব কমিয়ে আই গেছে গিয়া। কংগ্রেস নেতা ডক্টর অমিত কালোয়ারকে সংবর্ধনার জোয়ারে ভাসালো দলীয় সমর্থকরা। কংগ্রেস নেতা ডক্টর অমিত কালোয়ারকে সংবর্ধনার জোয়ারে ভাসালো দলীয় সমর্থকরা। গুয়াহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর এই প্রথমবারের মতো বরাকের মাটিতে পাড়ি দিল ডক্টর অমিত কালোয়ার। সোমবার শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ডক্টর অমিত কালোয়ারকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। পরে বিমানবন্দর চত্বর থেকে প্রায় 1000-এর অধিক বাহন র্যালি করে ওনাকে শিলচর রাজীব ভবনে নিয়ে আসেন। এর আগে ডক্টর কালোয়ার উদারবন্দ কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজার্চনার পর দেবীর আশীর্বাদে ধন্য হন। পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডক্টর অমিত কালোয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে কংগ্রেসের স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা। ডক্টর অমিত কালোয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যতা পেয়ে খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি, কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পুরানা দল, যার ঐতিহ্য আমরা জানি, যারা আমাদেরকে দেশকে স্বাধীনতা দিয়েছে। আজকে এই দলের সদস্য হয়ে আমি খুবই গর্বান্বিত। আর আমি ধন্যবাদ জানাই আমার আসাম কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়কে, যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। এর সাথে ধন্যবাদ জানাই আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের যে বরাকভ্যালি যারা আমার সিনিয়র লিডাররা আছেন, আমার কার্যকর্তারা আছেন, যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আর ওদের ভালোবাসা আমাকে আশা করি আরও বেশি উৎফুল্লিত করে তুলবে, যাতে আমি বরাকভ্যালির জন্য আর আমার আসামের জন্য, আমার এই ভারত দেশের জন্য কিছু একটা করতে পারি। কংগ্রেস জয়েন করার কারণ হলো কেন, এখানে ডেমোক্রেসি আছে, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয়, এখানে কাজ করার সুযোগ দেওয়া হয়। একটা সাধারণ কার্যকর্তাও কাজ করতে পারে, একটা সুযোগ পায় যে ও নিজের ইয়েতে আর দল ওকে সুযোগ করে দেয় যাতে ও কাজ করতে পারে, নিজের বক্তব্য রাখতে পারে, নিজের যেটা মনের কথা আছে ওটা আমাদের সিনিয়র লিডারদেরকে বলতে পারে। এই ডেমোক্রেসিটা আমাদের দলের মধ্যে আছে এবং এই জন্যই আমি কংগ্রেস দলের জয়েন করার সিদ্ধান্তটা নিই। এবং গৌরব গগৈ মহাশয়ের যেটা লিডারশিপ কোয়ালিটি আছে, আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে, লাস্ট 1 বছর থেকে দেখছেন আপনার ওনার যে লিডারশিপ কোয়ালিটি, ওনার যে ভোকাল ক্যাপাসিটি, ওনারতে অনুপ্রেরিত হয়েও আমি কংগ্রেস দলে যোগদান করা, এটাও একটা কারণ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।